গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি ঘিরে একেবারে ধুন্ধুমার হয় পরিস্থিতি। রীতিমতো ধস্তাধস্তি বাদে পুলিশ কর্মীদের সঙ্গে চাকরিহারাদের দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। আর সেই ঘটনায় এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের। আজ বিধাননগর নর্থ থানায় 5 আন্দোলনকারীকে তলব করা হয়। সকালে তলব করা হয়েছিল সকাল 11টা নাগাদ, কিন্তু বিকেল 4টেয় থানায় যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, কি জানা যাচ্ছে, কখন যাবেন আন্দোলনকারীরা থানায়? গত বৃহস্পতিবার যখন বিকাশ ভবনের সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি ছিল, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দ্বন্দ্ব যুক্ত হয়েছিল এবং সেই পরিস্থিতি কিন্তু একেবারে লক্ষ্য করা গেছিল। বিকাশ ভবনের ঢোকার গেট থেকে শুরু করে প্রত্যেক দিকে ভাঙচুর করা হয়েছিল। পুলিশ কর্মী থেকে শুরু করে অন্যদিকে যারা সরকারি কর্মী তাদেরকে মারধর থেকে শুরু করে হেনস্থা একাধিক ঘটনা ঘটেছিল। তারপরেই পুলিশের পক্ষ থেকে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করা হয়েছিল এবং 15 জনকে চিহ্নিত করা হলেও আজকে কিন্তু ইতিমধ্যেই 5 জনকে তলব করা হয়েছিল বিধাননগর উত্তর থানায়। যদিও সকাল 11টার মধ্যে সশরীরে হাজির হওয়ার কথা বলা হয়েছিল, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল। যদিও সকাল 11টার পরে এখনো পর্যন্ত না গেলেও তারা একটা সিদ্ধান্ত নিতে হয়েছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। কেন সকাল 11টায় ডাকা হলেও বিকেল 4টেয় যাবেন, এরকম সিদ্ধান্ত কেন নিলেন আন্দোলনকারীরা, কি বলছেন? তাদের আইনজীবীদের থেকে বেশ কিছু আইনি পরামর্শ নিচ্ছে এবং হাইকোর্টে এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে। তার পরবর্তীতে যে আইনজীবী তাদের সঙ্গে এই আলোচনা করার পরবর্তী ক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত চলেছেন। বিকেল 4টের সময় তারা কিন্তু একেবারে বিকাশ ভবন থেকে মিছিল করার পরবর্তী ক্ষেত্রে যে 5 জনকে তলব করা হয়েছে তারা সেখানে কিন্তু যাবেন। যদিও এখনো পর্যন্ত একটি মিটিং চলছে তাদের, পরবর্তী ক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে আবারও তারা কথা বলবেন, তার পরবর্তী সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যে ঘটনা ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে আজকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু সকাল 11টা তলব করা হয়েছে, অন্যদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে কোন রকম কিন্তু উত্তর দেওয়া হয়নি। তাই পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে তাদের যে তলব করা হয়েছে সেই কারণে তারা আসবেন এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। সেদিন কি পরিস্থিতি হয়েছিল, কেন ভাঙচুর করা হয়েছিল, কেন সরকারি কর্মীদেরকে হেনস্থা করা হয়েছিল, মারধর করা হয়েছিল, এই গোটা বিষয়টি সম্পর্কে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাই বিধাননগর উত্তর থানার পুলিশ। আচ্ছা, অনেক ধন্যবাদ অনুপ। এদিকে এই পুলিশের তলব নিয়ে আন্দোলনকারীরা কি বলেছিলেন গতকাল একবার শুনবো। যারা যোগ্য হয়ে রাস্তায় ছিলাম তারা তো শান্তিপূর্ণ বিক্ষোভই দেখাচ্ছিলাম, কাউকে কোনো আঘাত হানা হয়নি। বারবার অ্যানাউন্স করেছিলাম আমরা যে কাউকে কোনো রকম অসুবিধায় ফেলা হবে না। রাস্তায় দিনের পর দিন আমরা পড়েছিলাম, তারা ভেতরে একটা দিন আটকে থাকতে পারলে না, তাও এসি ঘরে। তাহলে এই ধরনের অসভ্যতামিগুলো কেন করা হচ্ছে? আমাদের ওপর লাঠিচার্জ হলো, রক্তক্ষরণ আমাদের হলো, আর তাদের নামে কেস দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আবার এফআইআর করে ডাকা হচ্ছে। অযোগ্যদের সাথে আমাদেরকে মিশিয়ে দিয়ে অন্যের চোরের দায় আমাদেরকে দোষী সাব্যস্ত করে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ জানাতে পারবো না? যে 5 জনের নাম এসেছে তাদের মধ্যে একজন ওই দিল্লিতে কেসের বিষয়েই ছিলেন, সেদিন এখানে উপস্থিতি ছিলেন না। তাহলে তাদেরকে কেন নামগুলো দেওয়া হয়, কি ভিত্তিতে? এদিকে আন্দোলনকারী চাকরিহারাদের একাংশ হাইকোর্টে মামলা দায়ের করেছে। বিকাশ ভবনে চাকরিহারাদের আন্দোলনে হামলার অভিযোগ উঠছে, হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আমরা কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, কি মর্মে মামলা দায়ের হলো? দেখো, কয়েকদিন বিকাশ ভবনে এই চাকরিহারা এসএসসি তাদের তরফে একাধিক মঞ্চ, সেই মঞ্চের তরফে যে আন্দোলন হয় সেই আন্দোলন একটা অন্য মাত্রায় পৌঁছায় এবং সেখানে বেশ কিছু ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ পদক্ষেপ শুরু করেছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টে যিনি রিভিউ পিটিশন করেছেন এই আন্দোলনকারীদের অন্যতম একজন, তিনি আজ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন এবং জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি চাইলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাকে জরুরি মামলার অনুমতি দিয়েছে এবং তার অভিযোগ আদালতের সামনে যে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে গন্ডগোল করার জন্য কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালিয়েছে এবং এই ঘটনায় পুলিশ উল্টে তাদেরকে অভিযুক্ত হিসেবে থানায় ডেকে পাঠাচ্ছে এবং এই আন্দোলনকারী যিনি মামলা করেছেন তাকে কাল মঙ্গলবার বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টায় হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করে এবং পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ এনে এই মামলা দায়েরের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। বুধবার দিন এই মামলার শুনানি হবে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধন্যবাদ অর্ণব। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রিভিউ পিটিশন রাজ্যের। চাকরিহারাদের আইনি পথে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রীর, বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা, আমরা চাইবো যাতে ওদের চাকরি থাকে। এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য
একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আন্দোলনকারী চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর, কাউকে আটকে রেখে আন্দোলন হয় না, মন্তব্য মমতার। শিক্ষকদের চেয়ে বহিরাগতদের সংখ্যা বেশি ছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর। অন্তঃসত্ত্বাকে আটকে রেখে আন্দোলন করা যায় না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আন্দোলন করারও একটা লক্ষণ রেখা রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে। টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাভ দিয়েছে। তার পায়ে চোট আছে। মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। পুরনো চাকরিতে ফিরতে চান শিক্ষকদের একাংশ। চাকরি বাতিল হওয়ায় পুরনো চাকরিতে ফেরার প্রবণতা। অন্তত 400 আবেদন স্কুল শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদে। আরও আবেদন জমা পড়ার অনুমান স্কুল শিক্ষা দফতরের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এবার এইসব আবেদনপত্র খতিয়ে দেখার কাজ শুরু হলো, ঠিক কিভাবে এগোচ্ছে প্রসেস? দেখো, ইতিমধ্যেই আবেদনপত্র খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। মূলত যাদের আবেদনগুলি জমা পড়ছে তারা কোনো দপ্তরে সরকারি চাকরি করতেন নাকি, সেটাই মূলত খতিয়ে দেখা হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এখনো পর্যন্ত 400-রও বেশি আবেদন জমা পড়েছে যারা অন্যান্য চাকরি ছেড়ে স্কুল শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন 2016-র নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তুমি জানো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা রায়, সেখানে স্পষ্ট করে বলা ছিল যে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের নিয়োগ বা 2016 সালের বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ হয়েছে, তারা চাইলে অন্য চাকরিতে যোগ দিতে পারবেন। এক্ষেত্রে সার্ভিস ব্রেক হবে না এবং 3 মাসের মধ্যে সেই প্রক্রিয়া নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই মোতাবেক ইতিমধ্যেই 400-রও বেশি আবেদন জমা পড়েছে, যদিও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের অনুমান যে এই সংখ্যাটা 1000 পেরিয়ে যাবে এবং সেই কারণেই সেই ভেরিফিকেশনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত দেখা হচ্ছে যারা আবেদন করেছেন তারা অন্যান্য সরকারি দপ্তরে বা সংস্থায় চাকরি করেন নাকি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরি ছেড়ে তারাই 2016-র বিজ্ঞপ্তি মেনে এই স্কুল শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন। অনেকেই আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসাগুলিতে চাকরি পাওয়ার পরেও তারা সেই চাকরি ছেড়ে এই এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন। একদমই, তারাই এখন ফিরতে চাইছেন এবং সেরকমই আবেদন করেছেন তারা। অনেক ধন্যবাদ সোমরাজ।